ঢাকা দোহা শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতা সই, কাতারের আমিরের ঢাকা ত্যাগ। তাপদাহে পুড়ছে দেশ, হিটস্ট্রোকে আরেকজনের মৃত্যু। মের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির জন্য নামাজ। বেনজিরের সম্পদ অনুসন্ধানের রিপোর্ট 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। নজরদারিতে কারিগরি শিক্ষার সাবেক চেয়ারম্যান ডিবিতে জিজ্ঞাসাবাদ। বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে নির্বাচন স্থগিত, বিভিন্ন উপজেলায় প্রতীক বরাদ্দ, প্রচারণায় প্রার্থীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি ও সমঝোতাগুলো সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে নিজের নামে রাজধানীর কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়কের নামকরণ উদ্বোধন করেন কাতারের আমির। বিকালে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির। রকুনুজ্জামানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। সেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদার বড় অংশেরও যোগান দেয় কাতার। এমন সম্পর্কের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামির ঢাকা সফরের দ্বিতীয় দিন সকালেই তিনি যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। বৈঠক হয় 2 শীর্ষ নেতার মধ্যে। প্রতিনিধি পর্যায়ে বৈঠক শেষে হয় চুক্তি সই। দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে 2 দেশ। সই হয় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রিয়া ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে ঢাকায় কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি শেখ তামিমের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কাতারের আমির। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। তীব্র গরমে দেশের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। খুব সহসায় গরম থেকে মুক্তির কোনো বার্তা দিতে পারেনি আবহাওয়া অফিস। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত নেই টানা বৃষ্টির পূর্বাভাস। এদিকে তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য নামাজ আদায় হয়েছে বিভিন্ন জায়গায়। হিটস্ট্রোকে আজও একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ। গরমের তীব্রতায় নাভিশ্বাস অবস্থা যশোরের মানুষের। অতি গরম আর প্রখর রোদের কারণে সকাল 10টার পর লোকজন ঘর থেকে বেরোতে পারছেন না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অফিস জানায়, যশোরে 1 সপ্তাহ ধরে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোক, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত রোগী। বাইরে তো আসার কোনো পরিবেশই নাই, তারপরেও জরুরি কাজে আসতেই হয়েছে, না আসলেই নয়। 28 থেকে 32, এখন আমরা 40 ধাবমান, এরকম একটি অবস্থা বিরাজমান আছে, যে কারণে আমরা দৃশ্যত দেখছি যে প্রচন্ড গরমে মানুষ, পশু পাখি সবারই অবস্থা খারাপ। চুয়াডাঙ্গায় সোমবারের তুলনায় কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রা, তবে তীব্র তাপদাহে নাকাল জেলার জনজীবন। মঙ্গলবার বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 39.6 ডিগ্রি সেলসিয়াস। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। পুকুর ও সেচ পাম্পের পানিতে গোসল করে শান্তি খুঁজছেন অনেকে। আরও কয়েকদিন এ ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে তাপদাহ থেকে রক্ষা পেতে বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন শত শত মানুষ। মঙ্গলবার সকাল 7টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির প্রার্থনায় নামাজ হয়েছে চুয়াডাঙ্গায়ও। শহরের টাউন ফুটবল মাঠে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে খুলনার শহীদ হাদিস পার্কেও। স্থানীয়রা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। ফসলেরও ক্ষতি হচ্ছে। এ থেকে পরিত্রাণ চেয়ে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হয়েছে। এদিকে এই উত্তপ্ত আবহাওয়া এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধানের অগ্রগতির রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রিটের কোনো আদেশ না দিয়ে দুদককে অনুসন্ধান রিপোর্ট দাখিলের নির্দেশ দেয়। এর আগে সোমবার সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। এজন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় দৈনিকের দাবি, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। রবিবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রির ঘটনায় সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। তাকে এখন গ্রেফতার করা না হলেও নজরদারিতে থাকবেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বিক্রি নিয়ে বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভিন সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তদন্তের স্বার্থে সকালে ডিবি কার্যালয়ে ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে বের হন তিনি। দুর্নীতির বিষয়ে জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি। এছাড়া স্ত্রীর সম্পৃক্ততার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি তার। তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই সাবেক চেয়ারম্যানের। জাল সনদ বিক্রির সাথে জড়িত আরও 25 থেকে 30 জনের তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকায় বান্দরবানের থানচি, রোবা ও রোয়াংছড়ি এই 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় 3 পদে 37 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী 8 মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেলেই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জেলা নির্বাচন কার্যালয় সভাকক্ষে নাটোরের 3টি উপজেলায় বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। এদিকে গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোত্তালিব। জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে 2 উপজেলায় 24 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। রাঙামাটির 4টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। অন্যদিকে ঝালকাঠিতে যাচাই বাছাই শেষে 2 উপজেলায় 3টি পদে 24 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে 7 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 2 মে হবে প্রতীক বরাদ্দ ও 21 মে হবে নির্বাচন। অবশেষে নাটোরের সিংড়া উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। গত রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আইসিটি প্রতিমন্ত্রীর শ্যালক লুৎফুল হাবিব রুবেল। দেলোয়ারকে নির্বাচন অফিস থেকে অপহরণের সঙ্গে রুবেল জড়িত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। ফলে সিংড়া উপজেলা পরিষদে শুধু দেলোয়ার হোসেন প্রার্থী থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বস্তায় চালের নাম ও দাম লেখার সরকারি নির্দেশনা মানছেন না নওগাঁর ব্যবসায়ীরা। বাস্তবায়নে আরও সময় চায় তারা। চাল ব্যবসায়ীদের দাবি, মজুদ বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি আদেশ মানতে গেলে ব্যাপক ক্ষতি হবে তাদের। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বাজার ঠিক রাখতে ধানের নামেই চালের নাম,
বস্তার উপর উৎপাদনকারী জেলা ও উপজেলার নাম এবং উৎপাদনের তারিখ, মিলগেট দর উল্লেখ করার নির্দেশনা জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। পহেলা বৈশাখ থেকে নির্দেশনা কার্যকরের কথা থাকলেও নওগাঁয় নেই এর কোনো প্রভাব। ধানের নাম লেখা থাকবে, চালের মূল্য লেখা থাকবে, ডেট লেখা থাকবে, তো ওটা তো আমরা এখনো হাতে পাই নাই। ইনশাআল্লাহ সরকারের নির্দেশনা মানার ক্ষেত্রে নানা অজুহাত চাল ব্যবসায়ীদের। তাদের দাবি, প্রতিটি মিল মালিক একবারে তাদের প্রয়োজন অনুসারে বস্তা ছাপিয়ে নেন। লাখ লাখ বস্তা এখনো মিলারদের কাছে মজুদ আছে। মজুদ সেই বস্তা শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ মানতে গেলে লোকসানে পড়বেন তারা। জায়গায় এক এক ধানের নাম বলে, এক জাতেরই কয়েকটা জায়গায় নাম বলে। যেমন মিনিকেট আমরা এক টাইমে বেচতেছি বা বেঁচে যাচ্ছি, সেই মিনিকেটটা কি হলো, কেউ বলছে জিরা শাহী, কোনো মোকামে বলতেছে মিনিকেট, কোনো বা জায়গায় আবার ওটা অন্যভাবে লেখে। তো আসলে সবচেয়ে বড় কথা যে সরকারের কোনো প্রজ্ঞাপন থেকে বা কোনো সরকারি সংস্থা থেকে কিন্তু আমরা এখনো জাতের বিষয়টা ক্লিয়ার নয়। অল্প সময়ের মধ্যে নতুন বস্তার ব্যবহার শুরু করবো, সেই ব্যাপারে ওনাকে আমরা আশ্বস্ত করেছি। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই আমরা সরকারের যে গৃহীত সিদ্ধান্ত আরোপিত হয়েছে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে সমর্থবান হব। ব্যবসায়ী নেতারা বলছেন, চালের বাজার প্রায় প্রতিদিনই উঠানামা করে। যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে উপায় কি? যেভাবে ধানের দাম বাড়ে সেভাবে আমরা চালের দাম বাড়ে, যেভাবে ধানের দাম কমে সেভাবে আমরা চালের দাম কমাই। আমরা মিল রেট থেকে পাঠিয়ে দিলাম, একটা গাড়ি কিন্তু বিক্রি করতে অনেকটা সময় লাগে। এই গাড়িটা যখন যে পৌঁছাবে তখন যদি বাজার ফল্ট করে, ওরা কিন্তু ওই রেটেই বেচবে, কিন্তু আমরা মিলাররা কিন্তু সেই রেটে চাল বেচতে পারবো না, যেহেতু আমরা ধানের দাম অনুযায়ী চাল বেচি। সরকারি নির্দেশনা বাস্তবায়নে তৎপর প্রশাসন। তাদেরকে আমরা আর একবার অনুরোধ করব, তারা যদি এই অনুরোধ রক্ষা না করে তাহলে আমরা ভ্রাম্যমাণ আদালত করে তাদেরকে এটা প্রতিপালন করতে বাধ্য করব। কারণ এই পরিপত্রের মধ্যে বলা আছে এই পরিপত্র না মানলে কি শাস্তি হবে সেটাও বলা আছে, এটা আমরা তাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। আমরা কেউ যদি চ্যালেঞ্জ করে সরকারের পরিপত্রকে, আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে। সরকারের নির্দেশনা বাস্তবায়ন হলে উপকৃত হবে সাধারণ ক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড তাপদাহের কারণে গোপালগঞ্জের পুলিশ সুপারের পক্ষ থেকে রিকশা ভ্যান চালকদের মধ্যে ওরসালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের মহাসড়ক ও লঞ্চঘাট সহ বিভিন্ন সড়কে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিকে তীব্র তাপদাহে বাগেরহাটের পথচারীদের মাঝে ওরসালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। 2025 সালের মধ্যে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা হয়েছে। সকালে বরিশাল সার্কিট হাউসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। ঝালকাঠিতে এনজিও প্রতিনিধি ও কৃষকদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা হয়েছে। ঝালকাঠি উপজেলায় এ সভায় এনজিও ও কৃষকদের 50 জন প্রতিনিধি অংশ নেন। বিভাগীয় পর্যায়ে জানো প্রকল্পের সমাপনী কর্মশালা হয়েছে রংপুরে। স্থানীয় পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রকল্পটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী আবু জাফর। স্টেক হোল্ডার কনসালটেশন সেমিনার হয়েছে নওগাঁয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ। পঞ্চগড় জেলা জজ আদালতের চাকরিতে স্থানীয় প্রার্থীদের নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রেস ক্লাবের হল রুমে এ সভায় অংশ নেন ক্লাবের 27 সদস্যরা। সন্ত্রাস উগ্রবাদ নিরসনে সচেতনতা তৈরি বিষয়ক আলোচনা সভা হয়েছে কেরানীগঞ্জে। ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ শাখার উদ্যোগে এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা দোহার শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতার সই, কাতারের আমিরের ঢাকা ত্যাগ।
তাপদাহে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে রাজধানী সহ সারা দেশে 3 জনের মৃত্যু। মের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির জন্য নামাজ। বেনজিরের সম্পদ অনুসন্ধানের রিপোর্ট 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। নজরদারিতে কারিগরি শিক্ষার সাবেক চেয়ারম্যান ডিবিতে জিজ্ঞাসাবাদ। বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে নির্বাচন স্থগিত, বিভিন্ন উপজেলায় প্রতীক বরাদ্দ, প্রচারণায় প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।